সিলেটে পাহাড়ি ঢলে কুশিয়ারার বাঁধ ভেঙে কয়েক গ্রাম প্লাবিত, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস। তিন জেলার সীমান্ত দিয়ে ৫৬ জনকে পুশ ইন, লালমনিরহাটে পুশ ইনের এক সপ্তাহ পর আটক ২ ভারতীয়। বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ ছেলে সহ বাবা নিহত, গুরুতর আহত ৩ জন হাসপাতালে। গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে আহত ২০। এবং বিভিন্ন জেলায় কোরবানির হাটে বিশালাকৃতির গরু দেখতে ভিড়, ক্রেতা কম থাকায় দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এতক্ষণ এবার চলে যাচ্ছি পুরো খবরে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বাঁধের ৩ জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হওয়ার শঙ্কায় আশপাশের গ্রামের বাসিন্দারা। ২৪ ঘন্টায় বৃষ্টি কম হওয়ায় কিছুটা কমেছে শেরপুরের বিভিন্ন নদ নদীর পানি, তবে চেল্লাখালীর পানি বিপদসীমা ১৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। সিলেটের জকিগঞ্জে টানা বৃষ্টি ও ভারতের বরাক নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভাঙন দেখা দিয়েছে কুশিয়ারার বাঁধের ৩ জায়গায়। এতে সদর ইউনিয়নের রাড়াই ও বারাকশাল গ্রামের বাঁধ দিয়ে পানি ঢুকেছে লোকালয়ে। খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের বাঁধও ভেঙে গেছে। মৌলভীবাজারে বৃষ্টি কমায় নামছে নদ নদীর পানি, তবে মনু নদীর তীরে রাজননগর উপজেলার উত্তরভাগ ফতেপুর এলাকার অনেক গ্রাম এখনো পানিতে ডুবে আছে, ফলে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। তো আমরা চকির উড়ে চলতি দিয়া টিন খাটিয়া চলতি মালাইয়া আর আমরা ফাঁক করতাম। এর সেই সমস্যা তো পানি ঢুকিয়া মানুষের ক্ষেত গৃহস্থী বাড়ি ঘর নষ্ট কষ্ট করিয়া মানুষের হলকা বিভ্রান্ত করিলা। যেগুলা জায়গায় আপনার ঝুঁকিপূর্ণ নাই ওগুলা জায়গায় পানি উন্নয়ন বোর্ডে কাজ করে। আমরা যে ২টা জায়গা ঝুঁকিপূর্ণ, জায়গায় কোনো কাজ নাই। এদিকে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে ফসলের মাঠ ডুবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানির নিচে থাকায় পাকা ধানের চারা গজিয়ে ফসল নষ্ট হয়েছে। ফসল বাঁচাতে বাধ্য হয়ে পচা ও আধা পাকা ধান কাটছেন চাষিরা। আমাদের ধান নষ্ট হয়ে গেছে, দীর্ঘ ভুলে লাগাইছি, বৃষ্টির 3 দিনের বৃষ্টিতে ধান তলায় গেছে। প্রায় 12 দিন সে ধান পানির তলে পইরা ধান দিয়ে হয়ে গেছে, গেরাই গেছে। ধান ছিল সবই এইরকম তলায় গেছে, তলাইয়ে গ্যাস জ্বালাই গেছে, জ্বালাইয়ে মনে করে নামাগো এনে ভাত খাওয়া জ্বালা। এদিকে ২৪ ঘন্টায় বৃষ্টি কম হওয়ায় শেরপুর, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় নদ নদীর পানি কিছুটা কমেছে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানে ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগামী ৭২ ঘন্টা সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। ৩ দিন ধরে ভারতের মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এতে উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসকের সই করা চিঠিতে আজ থেকে আগামী ৭২ ঘন্টা সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিতি থাকার অনুরোধ করা হয়েছে, যাতে বন্যা দেখা দিলে ক্ষতিগ্রস্তদের কোনো সমস্যা না হয়। বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে রেড অ্যালার্ট অনুযায়ী, তখন আমরা একটা বন্যা পরিস্থিতিতে পড়তে পারি। তখন যাতে আমাদের বন্যায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করা সহজ হয়, এই লক্ষ্যে মূলত আমরা আগামী ৭২ ঘন্টা আমাদের এই জেলায় কর্মরত কর্মকর্তাদের কর্মস্থলে থাকা নিশ্চিত করার একটা অনুরোধ জানিয়েছিলাম। এদিকে পঞ্চগড় ও দিনাজপুরে গতরাতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের কয়েক উপজেলায় এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। রাতে কালবৈশাখী ঝড়ে পৌরসভা ও কয়েক উপজেলায় উপড়ে গেছে কয়েক হাজার গাছ। ক্ষতি হয়েছে বেশ কিছু কাঁচা ও আধা পাকা ঘরের। ঝড়ে ভেঙে গেছে সদর উপজেলা ভূমি অফিসের সীমানা প্রাচীর। ক্ষতিগ্রস্ত হয়েছে সদর থানার অবকাঠামো। এছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। দুপুরের দিকে শহরের কিছু এলাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও বেশিরভাগ এলাকায় এখনো চালু করা যায়নি বিদ্যুৎ সরবরাহ। কালবৈশাখী ঝড়ে দিনাজপুরের সদর, বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ সহ কয়েক উপজেলার বাড়িঘর ও ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে পড়ে সড়কে চলাচল বন্ধ হয়ে যায়, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কালকে বৃষ্টি আসলে আমরা বাসায় ছিলাম, এতটা বুঝতে পারিনি যে এতটা পরিমাণের ক্ষয়ক্ষতি হবে। পরে যখন বৃষ্টি কমে তখন বাইরে দেখতেছি অনেক ফল ফলানি গাছ ভেঙে বসছে, অনেক বাসার ক্ষতি হয়েছে। 7-8টা গাছ উপরে বাড়িতে পড়ে গেছে, পাশে অনেকগুলো বাসা বাড়ি আবার এরকম নষ্ট হয়ে গেছে। অনেক গাছ হচ্ছে আপনার ভেঙে পড়েছে, অনেকের আধা পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের গরিনাবাড়ি এবং মাগুরা ইউনিয়নের এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই 2 ইউনিয়নে হচ্ছে আপনার সবচেয়ে বেশি গাছপালা ভেঙে পড়েছে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ময়মনসিংহ, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জের 5 সীমান্ত দিয়ে 56 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের আটকের পর পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারি সীমান্ত এলাকায় ভোরে সন্দেহভাজন 8 জনকে জিজ্ঞাসাবাদ করে বিজিবি সদস্যরা। পরে তাদের নেওয়া হয় ক্যাম্পে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তে পুশিন করা 22 জনের মধ্যে 12 জন নারী ও 2 জন শিশু। আটক 22 জনের পরিচয় নিশ্চিতে কাজ চলছে। এছাড়া পঞ্চগড়ের রতনীবাড়ি ও ঘাগড়া সীমান্ত এলাকা থেকে পুশিন করা 26 জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছে বিজিবি। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে 1 সপ্তাহ আগে প্রবেশ করা 2 ভারতীয়কে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা জানান 28 মে বুড়িবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করার পর বিভিন্ন স্থানে ঘুরে পাটগ্রাম রেল স্টেশনে আশ্রয় নেন তারা। এখন অবৈধভাবে যে তাদেরকে পুশিনের ঘটনাটা ঘটেছে, এটা আমরা গতকাল রাতেই ভোররাতে, আজকে ভোররাতেই আমি বিএসএফকে একটা প্রতিবাদ লিপিও পাঠিয়েছি, তাদেরকে মেসেজও পাঠিয়েছি এবং তাদেরকে আবারও আমরা বলেছি যে অবৈধভাবে যেন তারা না পাঠায়। যদি বাংলাদেশি হয়ে থাকে অবশ্যই তাদেরকে আমরা ফেরত নেব। আমরা ঠিকানা ভেরিফাই করে নেব, আমরা নিশ্চিত হয়ে। এবার কোরবানির পশুর হাটের খবর। সারা দেশে কোরবানির হাটে নজর কাটছে বিশাল আকৃতির গরু। কেনার সামর্থ্য না থাকলেও দেখতে আসছেন অনেকেই। খামারিরা বলছেন প্রাকৃতিক ও সুষম খাবারের কারণেই তাদের পশুর আকার ভালো হয়েছে। তবে বাজারে বড় গরুর ক্রেতা এখনো কম থাকায় প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা তাদের। বিশাল আকৃতির গরু বাহাদুর নজর কেড়েছে গাজীপুরে। কেনার সামর্থ্য না থাকলেও আকর্ষণীয় এই গরু দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। ফ্রিজিয়ান জাতের বাহাদুরের দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। প্রাকৃতিক খাবারের পাশাপাশি ফলমূল খাইয়ে বড় করা গরুটির ওজন 1 টন। নাম রাখছি বাহাদুর। এটা ওজন প্রায় 1 টনের মতো। এটা আমরা স্বাভাবিক বাড়ির প্রাকৃতিক খাবার খাওয়াই, ভুসি। গাজীপুরের সারা গরু 1 টনের কাছাকাছি। আইসা দেখলাম আমিও হ্যাঁ যে এটা আসলে সে বাহাদুর। নওগাঁর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেনের খামারে আছে 4টি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু। কোনো কেমিক্যালযুক্ত খাবার ছাড়াই প্রাকৃতিক পরিবেশে এদের লালন পালন করেন। এসব গরুর দাম ধরা হয়েছে 12 থেকে 15 লাখ টাকা। খামারিদের ন্যায্য দাম নিশ্চিতে প্রাণী সম্পদ কর্মকর্তারাও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা চেষ্টা করছি প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করতে, তার গরুটার জন্য সঠিক দাম এবং সঠিক মূল্য বিক্রি সে করতে পারে। কোরবানি উপলক্ষে নাটোরে সারা জাগিয়েছে টাইটানিক। 31 মণ ওজনের গরুটি পালন করেছেন রেকাতালি। দাম চাইছেন 15 লাখ টাকা। ক্রেতাদের পাশাপাশি অনেক উৎসুক মানুষও আসছেন টাইটানিক গরু দেখতে। উচ্চতা আছে 70 ইঞ্চি এবং লাইভ ওজন আছে 1232 কেজি, যার 30 মণের ওপরে। এর নাম দিছি আমরা টাইটানিক, কারণ এটি টাইটানিক জাহাজের মতোই লম্বা এবং চওড়া। মেহেরপুরের আকর্ষণ 1200 কেজির গরু কালামানিকের ক্রেতা মেলেনি, তাই নেওয়া হচ্ছে ঢাকায়। রাজধানীর হাটে ভালো দাম পাওয়ার আশা মালিক সাহারুল ইসলামের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির জন্য বিশাল আকারে গরু লালন পালন করে বিপাকে পড়েছেন জয়পুরহাটের খামারিরা। দাম বেশি হওয়ায় এসব গরু কিনতে ক্রেতাদের নিয়ে আগ্রহ। কোনো খামারে 2 বছর ধরে পড়ে আছে বিশাল আকৃতির গরু। ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি হওয়ায় বড় গরু উৎপাদনে নিরুৎসাহিত করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জয়পুরহাট জেলা সদরের বনখুর ওয়াবদা এলাকার অরণ্য ক্যাটল ফার্মের বিশাল আকৃতির ষাঁড় লাল পাহাড় গত 2 কোরবানিতে হাটে তোলা হলেও বিক্রি হয়নি। এবারও ক্রেতাদের আগ্রহ না থাকায় বিপাকে খামারের মালিক। একই অবস্থা সদর উপজেলার বিল্লা গ্রামের জহুরুল ইসলামের 32 মণ ওজনের রাজাবাবুর। অনেকেই আসছেন, ছবিও তুলছেন, কিন্তু গরুটি কিনছেন না কেউ। গত বছর আমি দাম পেয়েছিলাম 8 লক্ষ টাকা, তারপরে 7.5, যাই তো কারণবশত আমার গরুটা বিক্রি হয়নি। এই বছর এখন পর্যন্ত আমার গরুটা কেউ দেখতে আসেনি। কোরবানি সামনে রেখে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় খামারিরাও ঝুঁকছেন এসব গরু লালন পালনে।
1 লাখ 1.5 লাখ টাকার ভিতরে যে গরুগুলো এগুলো চাহিদা প্রচুর পরিমাণ আছে, আর বড় যে গরুগুলো 4 লাখ 5 লাখ 2 লাখের উপরে এগুলো ঢাকাতে চলে। এই মূল্যে খাদ্যদ্রব্য কিনে খাওয়ানোর পর আসলে কুরবানিতে এই প্রাইসে বিক্রি করলে আমার মনে হয় প্রত্যেকটা গরুতে 40-50 হাজার টাকার লস আসতো। গরুর খাদ্যের দামের পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বড় গরুর দামও পড়ে বেশি। এ কারণে আগ্রহ হারিয়েছেন সাধারণ ক্রেতারা। খামারিরা যখন একটা গরুকে লালন পালন করছেন, একটু বড় হচ্ছে, সেই গরুগুলো বিক্রয়যোগ্য হচ্ছে, সেটার প্রাইস 2 লাখ 1.5 লাখের উপরে যে প্রাইসগুলো যাচ্ছে সেটা মানুষের ক্রয় সীমার উপরে চলে যাচ্ছে। এই জন্য ব্যাপক একটা মানে মানুষের এই মার্কেটটা ধস হয়েছে এবং প্রায় 60% উপরের গরু এখনো অবিকৃত আছে। লোকসান ঠেকাতে বিশাল আকৃতির গরু লালন পালনে খামারিদের নিরুৎসাহিত করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা খামারিদের পরামর্শ দেই যে আকারের গরু সাধারণত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই ধরনের সাইজের গরু তৈরি করার জন্য বলি। এবারে আমাদের এই জেলায় ওই ধরনের বড় গরু সংখ্যা অনেক কম। আমাদের খামারিরা বুঝতে পারছেন যে না, এটা আসলে করলে তাদের অনেক কষ্ট হয় বিক্রির সময়। এবছর কোরবানি উপলক্ষে জেলায় 13,000-এর বেশি খামারি 3 লাখের বেশি পশু প্রস্তুত করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করা হলো না আমজাদ মণ্ডলের। ঢাকা থেকে শেরপুর যাওয়ার পথে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় 2 ছেলেসহ প্রাণ হারান তিনি। দুর্ঘটনায় আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার স্ত্রী, ছেলের বউ, এক নাতি ও গাড়ি চালক। গ্রামের বাড়িতে ঈদ করতে মাইক্রোবাসে করে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে শেরপুর যাচ্ছিলেন আমজাদ মণ্ডল। তাদের বহন করা মাইক্রোবাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়ে যায় মাইক্রোবাসের সামনের অংশ। ঘটনাস্থলে মারা যান আমজাদ মণ্ডল ও তার 2 ছেলে রাতুল মণ্ডল ও অতুল মণ্ডল। এই ঘটনায় আহত হয়েছেন আমজাদ মণ্ডলের স্ত্রী মাকসুদা, ছেলের বউ মরিয়ম, একমাত্র নাতি ও গাড়ি চালক। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। খবর পেয়ে শেরপুর থেকে টাঙ্গাইল এসেছেন স্বজনরা। ঢাকা থেকে যাওয়ার পথে সকাল 7টা 7:30 বাজে আমরা ফোন পাইলাম যে অ্যাক্সিডেন্ট করছে, পরে আয়া দেখি 3 জন মরা। আবার টাঙ্গাইল কাম আইসি, কিন্তু শুনলাম যে আমার সর্দার মারা গেছে, এই কারণে আমরা ছুটে আইসি। এদিকে মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই বাবা 2 ছেলে স্পট ডেথ মারা যায় এবং অন্য 3 জন বাচ্চা সহ অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ব্যাপারে হাইওয়ে পুলিশ আসছে। এই আইন শৃঙ্খলা আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক 3 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সকালে নেত্রকোনায় দুর্গাপুরের বিজয়পুর সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায় সকাল 9টার দিকে 2 সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠক করে। এ সময় 3 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এর আগে 2 মে সীমান্ত অতিক্রম করে তারা ভারতের অনুপ্রবেশ করলে তাদের আটক করে বিএসএফ। 1 মাস পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় পুলিশের লাঠিচার্জে অন্তত 20 জন আহত হন। সকালে শ্রীপুরের নয়নপুরে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান সোমবার সন্ধ্যায় জিন্নাত নিটওয়ার লিমিটেডের শ্রমিক জাকির হোসেন কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে তার মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুর ও পরে আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত 20 জন শ্রমিক আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। জামালপুরে দেওয়ানগঞ্জ থেকে 5টি মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। সকালে দেওয়ানগঞ্জ বাজারের ময়লার স্তূপ থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে স্থানীয়রা ময়লার স্তূপে একটি ব্যাগে মরদেহের অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করে। ব্যাগ থেকে 5টি মাথার খুলি, 5টি পাঁজরের হাড় ও 14টি বড় হাড় সহ মানবদেহের ছোট ছোট অংশ মিলিয়ে 80টির মতো হাড় রয়েছে। হাড়গুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। হাড়গুলি চিকাজানি ইউনিয়নের মণ্ডলপাড়া কবরস্থান থেকে চুরি করে নিয়ে যাওয়া আসা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
কঙ্কালগুলার দীর্ঘদিনের পুরনো, প্রায় 2 বছর 1-1.5 বছর এরকম হতে পারে। তো এই সংক্রান্তে আমরা প্রাথমিক যে তথ্যগুলো পেয়েছি যে মণ্ডলবাজার একটি কবরস্থান আছে, ওইখান থেকে এই কঙ্কালগুলার মিসিং হয়েছে। তো এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে, অভিযান অব্যাহত আছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাসহ 5 মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে জামিন শুনানি ঘিরে পুরো এজলাস ও আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় কঠোর নিরাপত্তা। তবে আজ চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। পরে ঢাকা থেকে আসা আসামি পক্ষের আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের শারীরিক অসুস্থতা বিবেচনায় জামিন আবেদন করেন। এর বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্তকারী কর্মকর্তা চিন্ময়ের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এর আগে গত 6 মে কোতোয়ালি থানার 4টি মামলায় চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার আবেদন মঞ্জুর করে আদালত। রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথার উপর পানির ট্যাঙ্ক পড়ে কানিজ ফাতেমা নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মিম নামে আরও এক ছাত্রী আহত হয়েছে। ভোরে উপজেলার বহরপুর নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার অজুখানায় অজু করতে যান কানিজ ফাতেমা ও মিম। এ সময় অজুখানার পাশে সিমেন্টের খুঁটির উপর বসানো পানির ট্যাঙ্কটি কানিজ ও মিমের মাথার উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান কানিজ। গুরুতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধার পলাশবাড়িতে নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান রাসেল মিয়া ও জুই বেগম। আজ সকালে রাসেলের মা রশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলছে পরিবার। ময়না তদন্তের পর জানা যাবে কারণ, বলছে পুলিশ। ভোরবেলা উঠে আমি ভিটে বেরিয়ে বাড়ি থেকে চলে গেছি। নড়াইল যাওয়ার পরে শুনি মারা গেছে। মারা যাওয়ার পরে এসে দেখি এই ঘটনা। সকালবেলা আর আম্মা ডাকতেছে আর বাবার সাথে কাজে যাবে, দরজা খোলে না। তো ওই রুমটার পার্টিশনের উপরটা ফাঁকা, তো ওই দিক দিয়ে সাইড দিয়ে দেখতেছে দুজন ঝুলে আছে। যশোরে বেনাপোল ও সারসার সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশু চামড়া পাচার রোধে সতর্কতা জারি করেছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল। কর্মকর্তারা জানান গত কয়েক বছরের মতো এবারও পশু চামড়া পাচার রোধে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা থাকে সেসব এলাকাকে বেশি নজরদারিতে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্তগুলো চিহ্নিত করে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতে থাকবে অতিরিক্ত নজরদারি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তারা। রংপুরে বেড়াতে আসা 2 ইরানি নাগরিকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় 4 আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে রংপুর জেলা ম্যাজিস্ট্রেট আমলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। ভুক্তভোগী ইরানি দম্পতি জানান ঢাকা থেকে নিজেরা গাড়ি চালিয়ে রংপুরে আসেন তারা। এক পর্যায়ে এলাকা ভুল করলে স্থানীয়দের সহায়তা চান তারা। এ সময় একদল লোক তাদের কাছ থেকে পাসপোর্ট সহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় ও মারধর করে। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে 4 জনকে গ্রেপ্তার করা হয়। জলদস্যুদের হাত থেকে মুক্তির প্রায় 1 বছর পর সেই একই রুটে যাত্রা করেছে বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহ। স্পেন থেকে মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণ সোমালিয়া উপকূল দিয়ে করাচি আসছে জাহাজটি। তবে এবার জাহাজের নিরাপত্তায় সশস্ত্র রক্ষী সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। 2024 সালে সোমালি জলদস্যুদের কবলে পড়ে 37 দিন জিম্মি দশায় ছিলেন নাবিকেরা। বাংলাদেশি পতাকাবাহী এমভি আব্দুল্লাহ জাহাজটি গত বছরের মার্চে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ 37 দিন জিম্মিদশার পর প্রায় $5 মিলিয়ন মুক্তিপণ দিয়ে ছাড়া পায় জাহাজ ও নাবিকেরা। সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রায় 1 বছর পর আবারও সোমালিয়ার কাছাকাছি এমভি আব্দুল্লাহ ও তার নাবিকেরা। স্পেন থেকে জ্বালানি নিয়ে জাহাজটি আসছে পাকিস্তানের করাচি বন্দরে। তবে এবার নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
সশস্ত্র নিরাপত্তা কর্মী নিয়োগের পাশাপাশি সক্রিয় করা হয়েছে সামুদ্রিক সতর্কতা ব্যবস্থা। জলদস্যুদের কবল থেকে উদ্ধার পাওয়া জাহাজের সেই ক্যাপ্টেনই এবারও দায়িত্বে। আমাদের কোম্পানি এবং জাহাজের পক্ষ থেকে পাইরেসি প্রিপারেশন সম্পূর্ণ রূপে নেওয়া হয়েছে। আমাদের কোম্পানি আমাদেরকে এক্সট্রা প্রিকশন হিসেবে আর্মগার্ড নিয়োগ দিয়েছেন। সোমালিয়া উপকূলের আন্তর্জাতিক সমুদ্রপথে জলদস্যুতার হুমকি কমেনি। এর মাঝেই ভয়কে জয় করে এমভি আবদুল্লাহর এই যাত্রা পেশাদারিত্বের বড় উদাহরণ বলছে সংশ্লিষ্টরা। নতুন বলতে ওই যে আর্মগার্ড থাকে, তারপরে বাকি যা যা প্র্যাকটিস ওগুলো সবকিছু করা হচ্ছে আর কি। তারপরে অনলাইন ইয়েতে দেখা ডিজিটালি এগুলো মনিটর করে স্ক্যান করে ওগুলো করা হচ্ছে আর কি। নতুনদের মানে যা ছিল ওগুলাই করা হচ্ছে, ওগুলা মনিটর করা হচ্ছে আর কি। এমভি আবদুল্লাহ জাহাজের মালিক KSRM গ্রুপ। 2010 সালে এই শিল্প গ্রুপেরই জাহাজ এমভি জাহানমণি সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে বিভিন্ন জেলায় অভিযানে নেমেছে প্রশাসন। অভিযানে ফিটনেসবিহীন গাড়ি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জোর দেওয়া হচ্ছে। সকালে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের আবালপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসন ও বিআরটিএ। অভিযানে বাস, মিনিবাস সহ শতাধিক গাড়িকে সতর্ক করা হয়। এছাড়া 8 গাড়িতে জরিমানা করা হয় 18,000 টাকা। এদিকে পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাইপাস সড়কে বিভিন্ন পরিবহনের তল্লাশি চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহারে কয়েকটি বাসকে জরিমানা করা হয়। ঈদে মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান পরিচালিত হচ্ছে উল্লেখ করে কর্মকর্তারা জানান, ঈদের পরেও এই কার্যক্রম চলমান থাকবে। ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কে যানজট বাড়ার শঙ্কায় যাত্রী ও পরিবহন চালকরা। নির্মাণ কাজের সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি করেছে নিষিদ্ধ থ্রি হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল। জেলা পুলিশ সুপার বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি জনবল সহ ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে বিশেষ ব্যবস্থা। ঈদযাত্রায় ঢাকা সিলেট ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে এবার যানজট বাড়ার আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। তারা জানান, মহাসড়কের সম্প্রসারণ ও সংস্কার কাজের কারণে ভোগান্তিতে পড়বেন ঘরমুখী মানুষেরা। পানির কারণে, মেঘের কারণে আমরা সিএনজি চালাইতে পারি না, জামের কারণে শামুক দিনে জামে টাউন লাগে। ঢাকা থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আসতে প্রায় 8 থেকে 10 ঘন্টা লেগে গেছে। কয়েক দফা সংস্কারের পরেও মহাসড়কে যান চলাচল উপযোগী রাখা সম্ভব হচ্ছে না বলে দাবি করছেন আশুগঞ্জ নৌবন্দর আখাউড়া স্থলবন্দর 4 লেন প্রকল্প ব্যবস্থাপক। ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের মেরামত কাজ বন্ধ ছিল, তবে আমরা গতকাল সরাইল বিশ্ব রোড গোল চত্বরটি মেরামত করে দিয়েছি এবং বাকি অংশগুলোতে মেরামত কাজ চলমান রয়েছে। অস্থায়ী রিপেয়ার করে আমরা রাখার চেষ্টা করতেছি। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে 84 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলায় যান চলাচলে থাকবে ধীর গতি। তার উপর ভোগান্তি বাড়াবে মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল ও পার্কিং। পশুবাহী ট্রাক চলাচলেও বাড়তি চাপ থাকবে সড়ক মহাসড়কে। সিএনজি অটো যেগুলো আছে এগুলো যদি ট্রাফিক পুলিশ একটু নিয়ন্ত্রণ করে তাহলে হয়তো একটু যানজট কমতে পারে। গাড়িগুলি পার্কিংয়ে থাকে, পার্কিংয়ে থাকার জন্য আর কি যানজটের একটু বিভ্রান্ত সৃষ্টি হয়। কোরবানির ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি জনবল সহ ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। হাইওয়ে পুলিশের সহায়তায় এবং কিছু ক্রসিং আছে, সেই ক্রসিংগুলোতে আমাদের টহল টিম থাকবে এবং ট্রাফিক জোরদার করা হবে যাতে যানজট সৃষ্টি না হয়। এদিকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও সামান্য বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হলে বাড়বে যানজট। বিশৃঙ্খল পার্কিং ও চালকদের অদক্ষতায় ভোগান্তির শঙ্কা যাত্রী ও চালকদের। জয়দেবপুর রোড, টাঙ্গাইল রোড এবং ঢাকা রোডে দেখবেন ভ্যান বসে যে অস্থায়ী বাজার বসেছে, বাজারে আমাদের প্রচুর যানজট সৃষ্টি করে। গাজীপুর সিটি কর্পোরেশনও যদি রাস্তাটা পরিষ্কার রাখে তাহলে পানি জমবে না, পানি না জমলে আমাদের জন্য ভালো, যাত্রীর জন্য ভালো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে ছোট বড় 40 থেকে 50 হাজার পরিবহন চলাচল করে। ঈদযাত্রায় তা বাড়বে কয়েক গুণ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
গাজীপুরের কালিয়াকৈর থেকে জাল নোট তৈরির অভিযোগে রিয়াজ হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে জাল টাকা তৈরির মেশিন ও 10,06,000 টাকার জাল নোট জব্দ করা হয়। সকালে র্যাব 4-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক রিয়াজ নিজ বাড়িতেই জাল নোট ছাপাতেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনলাইনে গ্রুপে চাহিদা মাফিক এসব নোট বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। ফরিদপুরের নগরকান্দা থেকে চাঁদাবাজির মামলায় এক অবসরপ্রাপ্ত মেজর সহ 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজু মোল্লা নামের এক ব্যক্তি অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দার সহ অজ্ঞাত 4 থেকে 5 জনের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে সাবেক এই সেনা কর্মকর্তা সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। একটা রেগুলার চাঁদাবাজির মামলা হয়েছিল এবং মেজর হায়দার সাহেব এবং ফরহাদ দুজন এজাহারকারী এবং আসামি ও সাথে অজ্ঞাত 4-5 জন ছিলেন এবং স্পেসিফিক মামলা এবং আসামির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরের চৌগাছায় সাইকেল চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শাহজাদপুরে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে সাইকেল চাওয়াকে কেন্দ্র করে বড় ভাই সুমন হোসেনের সাথে ছোট ভাই শিহাবের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে শিহাবকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ায় 5 শতাধিক শিশু কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। সকালে স্কুল অব লরিয়েটস কুষ্টিয়ার অডিটোরিয়ামে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে মৌসুমী ফল বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানে বিভিন্ন বয়সের 5 শতাধিক শিশু কিশোর বিভিন্ন জাতের মৌসুমী ফল নিয়ে অংশগ্রহণ করে। উৎসব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান খান। নারায়ণগঞ্জ থেকে অপহৃত মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ মিয়াকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পটুয়াখালীর পায়রাগঞ্জ ফেরিঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার ব্যবহৃত গাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পায়রাগঞ্জ ফেরিঘাটে 2টি গাড়ি দীর্ঘ সময় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গাড়ির ভিতরে একজনকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পুলিশ তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগে রোববার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে তুলারাম কলেজ গেটের সামনে সোহাগের গাড়িটির গতিরোধ করে একদল দুর্বৃত্ত। তাকে মারধর করে গাড়িসহ অপহরণ করে তারা। পরিবারের অভিযোগ পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।